গোধূলি বিকেল। পশ্চিম আকাশে গাঢ় কমলা বর্ণের সূর্যটা নিভু নিভু। ফুরিয়ে গেল আস্ত একটা দিন। নেমে এলো সন্ধ্যা। ঠিক যেভাবে রাত ফুরিয়ে ভোরের আগমন ঘটে, সেভাবেই দিন ফুরিয়ে সন্ধ্যা নামল। জানান দিল রাত্রির আগমনী বার্তা। দিন ফুরায়, রাত ফুরায়, ফুরিয়ে যায় এ জগতের মানুষগুলো। এবেলা নবজাতকের জন্ম হচ্ছে, তো ওবেলা কোনো না কোনো প্রবীণ প্রবীণার মৃত্যু হচ্ছে। ফুরিয়ে যাচ্ছে এই পৃথিবীর আলো বাতাসে বেড়ে ওঠা, হেসে খেলে জীবন পাড়ি দেওয়া মানুষগুলো। এই জগতের সবকিছুই ফুরিয়ে যায়। জড়বস্তু থেকে শুরু করে জীব, সবকিছুরই অন্তিমকাল রয়েছে। সবই যদি ক্ষণস্থায়ী হয়, তবে এ পৃথিবীতে দীর্ঘস্থায়ী কি কিছু নেই? আছে কি ভালোবাসা নামক অনুভূতিময় কোনো শব্দ? বুকের বাঁ পাশটায় ডান হাত চেপে ধরল মাহের। সেখানে ঠিক ঠিক শব্দ হচ্ছে। এক ঘুমন্ত সুশ্রী মুখের তপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে তার কাঁধে। শিহরণ জাগাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে। সেকেন্ড কয়েকের মাঝেই গন্তব্যে এসে পৌঁছল তারা। কাঁধে মাথা রেখে ঘুমিয়ে থাকা সূচনাকে এবার মাহের ডাকল। ক্লান্ত দেহ নরম চোখে তাকালো সূচনা। মাথা তুলে হাই তুলতে তুলতে বসল। মাহের আলতো হেসে বলল, নামতে হবে। পৌঁছে গেছি। বাক্যটি কর্ণগোচর হতেই সূচনার সকল অবসাদ নিমিষেই দূর হয়ে গেল। চোখের পলক পড়ল ঘন ঘন। আশপাশের নজর বুলিয়ে সন্তপর্ণে এক ঢোক গিলল। ফের মাহেরের পানে তাকিয়ে নরম সুরে বলল, অনেকদিন পর লং জার্নি করেছি, তাই কিছুটা দুর্বল ফিল করছি। সে থেকেই এমন ঘুমিয়ে গেছি। মৃদুভাবে হাসল মাহের। গাড়ি থেকে নামার পূর্বক্ষণে বলল, রিল্যাক্স। আপনার দ্বারা 4-5টা খুন হয়ে যায়নি। এভাবে অপরাধবোধে ভুগবেন না। ইটস ওকে। একটা লং জার্নি। আপনার মাথা আমার কাঁধে, আপনার ঘুমন্ত সুশ্রী মুখে আমার চোখ। ব্যাপারটা দারুণ ছিল। আমি এনজয় করেছি। মাহের বেরিয়ে রুদ্রকে কল করল। সূচনা কিছুক্ষণ লজ্জা মিশ্রিত মুখে বসে রইল। শ্বাস প্রশ্বাস চলল ঘন ঘন। নিজেকে ধাতস্থ করে নিয়ে 2 মিনিটের মাথায় নামল সে। সঙ্গে সঙ্গেই মুখোমুখি হল রুদ্রর। সে কিছু বলার পূর্বেই বোনের দুর্বল মুখশ্রীতে চিন্তিত ভঙ্গিকে তাকিয়ে রুদ্র বলল, বেশি খারাপ লাগছে মনে হয়। চল, রেস্ট নিবি। অনেকদিন পর ভাইকে কাছে পেয়ে আহ্লাদে ভেসে গেল হৈমি। সারাটাক্ষণ খুশিতে গদগদ হয়ে রইল। মুখ থেকে হাসি সরে না, কথাও ফুরোয় না। কোনোরকম রুদ্র শুধু সন্ধ্যায় নাস্তাটুকু করাতে পেরেছিল। নাস্তা করে সূচনা শুয়ে আছে। মাহের হৈমির সঙ্গে গল্পে মগ্ন। এক পর্যায়ে মাথা ধরে গেল সূচনার। টের পেয়ে হৈমিকে মাহের বলল, হৈমি, মা কিছু জিনিস পাঠিয়েছে, দেখেছ? উচ্ছ্বসিত কণ্ঠে হৈমি বলল, দেখাই হয়নি। ওগুলো আমার ঘরে রাখা। আমি গিয়ে দেখি, পরে আবার আসব। মাহের সম্মতি দিলে হৈমি ছুটে বেরিয়ে গেল। ছোট্ট নিঃশ্বাস ফেলে সূচনার কাছে এসে বসল মাহের। জিজ্ঞেস করল, অনেক বেশি খারাপ লাগছে? মাথা যন্ত্রণায় কান্না পেয়ে গেল সূচনার। 2 হাতে মাথা চেপে ধরে উঠে বসে পড়ল। বলল, হৈমি চলে গেছে? ওকে একটু বলবেন আমার চুলে বিলি কেটে তেল দিয়ে দিতে। আসলে যখনই মাথা ব্যথা হতো, দাদি এভাবেই তেল দিয়ে দিত। এতে বেশ আরাম লাগে। রুগ্ন মুখটা দেখে বড্ড মায়া হলো মাহেরের। বলল, আমি পারব। তেল কোথায় বলুন, দিয়ে দিচ্ছি। 2 হাঁটু আড়াআড়ি ভাঁজ করে মাহেরের সামনে বসল সূচনা। ছোট্ট একটি তেলের বাটিতে তেল ঢেলে সেটা পাশে রাখল। মাহের তার পেছনে বসে বেশ যত্ন নিয়ে চুলের বিলি কেটে তেল লাগাতে শুরু করল। আরাম পেয়ে চোখ বুজল সূচনা। খুব আরাম পাচ্ছে সূচনা। এত শান্তি পৃথিবীতে আর কোথাও বোধহয় নেই। এমন একটা অনুভূতি হচ্ছে। কি নরম, কি মিষ্টি এই অনুভূতি। যে অনুভূতিতে সিক্ত হয়ে অন্তকোণ বেয়ে গেল শরীর স্রোত। এই ভাগ্য এতকাল কোথায় লুকিয়েছিল? রুমের দরজা খোলা। রুদ্র এসেছিল সূচনাকে জিজ্ঞেস করতে সকালবেলা কি খাবে তারা। বোন জামাইয়ের যত্নের কোনো প্রকার ত্রুটি সে রাখতে চায় না। মা নেই, বাবাও নেই, তো কি হয়েছে? সে একাই যথেষ্ট। কিন্তু এটুকু জিজ্ঞেস না করেই ফিরে গেল নিজের রুমে। 2 চোখ ভরে দেখা বোনের সুখে কিঞ্চিত বাধা দিতেও মন সায় দিল না। প্রাণ ভরে শুধু চায় এই সুখটা অটুট থাকুক। যতকাল এই পৃথিবীতে তার বোনের অস্তিত্ব থাকবে, ঠিক ততকাল। এদিকে হৈমি তার মায়ের পাঠানো জিনিসগুলো বের করছিল। রুদ্র বিছানায় বসে বসে কিছু ভাবছে আর তাকিয়ে আছে হৈমির পানে।
হৈমি নিজের মতো করে সব বের করে দেখে জিনিসপত্র গুছিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দিল। 20টার মতো বড়ই বার্মিজ আচার শুধু বিছানার সাইডে টেবিলের ড্রয়ারে রাখল। দুটো নিজের কাছে রেখে একটি ছিঁড়ে খেতে খেতে রুম ছাড়তে উদ্যত হল। অমনি কাঠখোট্টা স্বরে রুদ্র বলল, কোথায় যাচ্ছ? চঞ্চল পা আচমকা থামিয়ে আচার খেতে খেতে ঘাড় ঘুরিয়ে হৈমি বলল, বুঝেন না কোথায় যাচ্ছি? জিজ্ঞেস করার কি আছে? ভেঙচি গিয়ে কথাটা শেষ করল। বিরক্ত মুখে রুদ্র বলল, এখন ওদের কাছে যেও না। লং জার্নি করেছে তারা, রেস্ট করুক। গল্প করার জন্য অনেক সময় পাবে কাল থেকে। কথাটা যুক্তিসঙ্গত, তাই মান্য করল হৈমি। সিদ্ধান্ত নিল বেলকনিতে গিয়ে আয়েশ করে বার্মিজ আচার খাবে, পাশাপাশি রাতের আকাশ দেখবে, তারা গুনবে, শহরের বিল্ডিং দেখবে, তবুও এই নুনহীন পান্তা ভাতের সামনে বসে থাকবে না। তার সিদ্ধান্ততে বেশিক্ষণ স্থির রইল না। রুদ্রের প্রশ্নে সিদ্ধান্ত পালিয়ে বিভ্রান্তিতে পরিণত হল। কি খাচ্ছ এটা? আপনি এটা চেনেন না? বার্মিজের প্যাকেট। একটু এগিয়ে ধরে জিজ্ঞেস করল হৈমি। রুদ্র নাক সিটকাল আর বলল, দেখে তো তেমন ইম্পর্ট্যান্ট কিছু মনে হচ্ছে না যে চিনতেই হবে বা চেনা বাধ্যতামূলক। তীব্র অপমানে গাল ভরে এলো হৈমির। তেজে দেখিয়ে বলল, এটা বার্মিজ, বড়ই দিয়ে বানায়। একটার দাম 2 টাকা করে। অনেক টেস্টি। আমি আর টিশা একসঙ্গে থাকলেই এটা খেতে থাকি। কি যে মজা! এটা কিভাবে খেলে সবচেয়ে বেশি মজা লাগে জানেন? পানিতে ভিজিয়ে। বুঝতে পারলেন না, তাই না? আচ্ছা, বোঝাচ্ছি। এটার ভেতর হালকা পানি দিয়ে মাখো মাখো করে খাওয়া, আবার বাটিতে কয়েকটা প্যাকেট আচার ঢেলে পানি দিয়ে একটু লবণ মরিচ গুঁড়ো দিয়েও বেশ জোস লাগে। হৈমির জিভে জল চলে এলো। রুদ্র চোখমুখ স্বাভাবিক কুঁচকে তার দিকে তাকিয়ে রইল। কর্কশ কণ্ঠে বলল, অস্বাস্থ্যকর খাবার এটা। মেজাজ খারাপ করে হৈমি বলল, ধুর বেটা, স্বাস্থ্য অস্বাস্থ্য বুঝি না, জিভে যা অমৃত লাগে তাই খাই। মুহূর্তেই জিভে কামড় পড়ল তার। রুদ্রর ভরাট মুখে তাকিয়ে জোরপূর্বক হেসে বার্মিজের প্যাকেট এগিয়ে দিল। একবার টেস্ট করেই দেখুন, ছাড়তে চাইবেন না। রুদ্র তেলেবেগুনে জ্বলে উঠল। শটান হয়ে দাঁড়িয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এসব বাজে খাবার আমি খাই না। তোমাকেও নিষেধ করছি, এসব খাবে না। এগুলো খেলে অসুখ হবে। স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। মুখ ভেঙিয়ে হৈমি বলল, দেখুন, এটা আমার খুব প্রিয় খাবার। এটা আমি ছাড়তে পারবো না। প্রয়োজন হলে আপনাকে ছেড়ে দেব। কথাটা বলেই 2 পা পিছিয়ে গেল হৈমি। রুদ্র খার বাম দিকে ডান দিকে বাঁকিয়ে তার দিকে গাঢ় চোখে তাকালো। বলল, পিছিয়ে গেলে যে? কথাটা বলে ভয় লাগলো? হৈমি বলল, না, মানে রুদ্র বাঁকা হেসে চুলগুলো 2 হাতে ব্যাকব্রাশ করে নিল। কয়েক কদম এগিয়ে হৈমির কাছে চলে গেল। শান্ত কণ্ঠে বলল, লিসেন, বার্মিজ খাও, ঘাস পাতা, শামুক, নর্দমার কীট, যা পারো খাও। শুধু নিজে সুস্থ থেকো, ওজন বাড়াও। তোমার এই 44 কেজি ওজন আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। ভ্রুকুচকে গেল হৈমি। সূক্ষ্ম চোখে তাকিয়ে বলল, আমার ওজনের সঙ্গে আপনার ঘুমের কি সম্পর্ক? রুদ্র বলল, জানি না, বলেই সরে দাঁড়াল। হৈমি আবারও বার্মিজ খেতে শুরু করল। রুদ্র হাফ নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে কিছু একটা বলল, যা দেখে হৈমি বলল, বকার হলে উঁচু গলায় বকুন, নিচু গলায় বকে বাহাদুরির কিছু নেই। চরম বিরক্ত হয়ে চট করে হৈমির বাহু চেপে ধরল রুদ্র। হাত থেকে বার্মিজ আচার ফেলে দিয়ে ধমকে বলল, ফ্রিজে জুস আছে, ফল আছে, সেটা খাও, এটা বাদ। চোখ কটমট করে হৈমি বলল, আমার বার্মিজ ফেলে দিলেন? আপনি একটা অসহ্য। আপনি বড্ড বাড়াবাড়ি করছেন। কি শুরু করছেন? আমার ওজন কি খুব কম নাকি? আপনার ওজন অনেক বেশি। আপনি একটু মোটু। নিজের লজ্জা থাকতে আমার সাথে ভেজাল করছেন। নিজের হাতির মতো শরীরের দিকে নজর না দিয়ে আমার বিড়ালের শরীরে কুনজর দিচ্ছেন। হাতি বানাতে চাচ্ছেন আমাকে। কি ভেবেছেন আমি চালাকি বুঝি না? সব বুঝি আমি, হারে হারে বুঝি। এসব করে আমাকে হাতির মতো মোটা বানাবেন, যাতে কোনো ছেলে আমাকে দেখে পছন্দ না করে। আমার রূপ, সৌন্দর্য, স্বাস্থ্য এসবের নিচে চাপা ফেলতে চাচ্ছেন। সবই বুঝি আমি। হৈমির কথায় ভ্যাবাচিকে খেলেও ক্রোধকে বেশি প্রাধান্য দিল রুদ্র। চটে যাওয়া মেজাজে বলল, ওকে ফাইন। এই লিরলিরে শরীরে
তুমি কতটুকু সহ্য করতে পারো তাই দেখব। বড় বড় চোখ করে হৈমি বলল, মানে? বাঁকা হেসে রুদ্র বলল, সংসার, পড়াশোনা, স্বামী, সোহাগ সব সামলাতে হলে শারীরিক মানসিক সব দিক থেকে সবল থাকতে হয়। দুর্বল লোকদের এসব সহ্য হয় না। হৈমি বলল, আপনি আমাকে দুর্বল বলে অপমান করছেন? আচমকা হৈমির খুব কাছে এসে দাঁড়ালো রুদ্র। কানের কাছে ঠোঁট ছুঁয়ে ফিসফিস কণ্ঠে বলল, কতটা সবল তা তো দেখেই ছাড়ব। দুদিন পর সূচনার ২৩তম জন্মদিন, তাই রুদ্রর সঙ্গে মাহেরের পরিকল্পনা করি ঢাকাতে এসেছে। বিয়ের পর বউয়ের প্রথম জন্মদিন, বিশেষ করে এই দিনটাকে উদযাপন করতে চায় মাহের। সূচনার খুব ইচ্ছে ছিল বাংলাদেশের প্রতিটি ভ্রমণ উপযোগী স্থানে ঘুরে বেড়াবে, কিন্তু সেই ইচ্ছাটা পূরণ করা সম্ভব হয়নি রুদ্রর জন্য। বোনের প্রতি তার অতিরিক্ত পসেসিভনেস থাকার কারণে দুই একটা জায়গা ব্যতীত কোথাও তেমন যেতে দেয়নি রুদ্র। সেবার রুদ্র কাজিন ব্রাদার্সদের নিয়ে কক্সবাজার ঘুরে এলো। সূচনা কত করে ধরল তাকে নিয়ে যেতে, কিন্তু রুদ্র রাজি হয়নি। সেই যে মেয়েটা মন খারাপ করল, সেই মন খারাপ এখনও ভালো হয়নি। তাই তো সেবারের পর আর কখনো ভাইয়ের কাছে আবদার করেনি কোথাও বেড়াতে নিয়ে যাবার। অভিমানী বোনের অভিমান ঠিক টের পেয়েছে রুদ্র। তাই এবছর বোনের জন্মদিন উপলক্ষে আকাশপথে কক্সবাজার বেড়াতে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। বোন ও বোন জামাই তার তরফ থেকে গিফট বলা চলে। মাহের যদিও এতে নারাজ ছিল, পরবর্তীতে স্বাভাবিক হয়েছে। শত হোক, ভাইয়ের ভালোবাসা তো বউটাকে বঞ্চিত করতে পারে না। আগামীকাল বিকেল ৫টায় তাদের ৪ জনের ফ্লাইট। এ ব্যাপারে শুধু রুদ্র, মাহের আর হৈমি জানে। সূচনা জানবে আগামীকাল ঠিক ৫টা ৫ মিনিটে। তার আগ পর্যন্ত শুধু বিষয়টা কৌশলে গোপন রাখার পালা। রুদ্র হৈমির মতো পেট পাতলা মানুষটাকে নিয়ে ভীষণ চিন্তিত হয়েছে, তাই সারাক্ষণ চোখে চোখে রাখছে। মুখ ফসকে একবার যদি বলে ফেলে তাহলে পুরো পরিকল্পনাটি বরবাদ হয়ে যাবে। লাঞ্চ শেষে সূচনা কিছু ভেজা কাপড় শুকাতে ছাদে যাচ্ছিল হৈমির সঙ্গে। রুদ্র রুম থেকে হৈমিকে সূচনার সঙ্গে দরজা পর্যন্ত যেতে দেখেই হাঁক ছেড়ে ডাকল, হৈমি, আমার ওয়ালেটটা কোথায়? সহসা রুদ্রের এমন কাণ্ডে রীতিমতো ওরা দুজনই অবাক হল। হৈমি ভ্যাবাচাকা খেয়ে সূচনার দিকে তাকাল। সূচনা মুচকি হেসে বলল, যাও, ভাই আর ওয়ালেটটা খুঁজে দাও। হৈমি বলল, আমি ওনার ওয়ালেট কোথায় পাব? ওনার জিনিস আমি রাখি নাকি? সূচনা বলল, ডাকছে যখন যাও, দুজন মিলে একসঙ্গে খুঁজে বের করো। আমি ওগুলো ছাদে মেলে দিয়ে আসছি। একটু সুযোগ মিলেছিল ছাদে যাওয়ার, খাটাস লোকটার জন্য আর যাওয়া হলো না। চোখে মুখে তীব্র রাগ ফুটিয়ে রুমে এলো হৈমি। এক প্রকার চিৎকার দিয়েই বলল, আপনার সমস্যা কি? আপনার ওয়ালেট কোথায় সেটা আমি কিভাবে জানব? প্যান্টের পকেটে ওয়ালেট ঢুকিয়ে তীক্ষ্ণ চোখে তাকালো রুদ্র। হৈমি হতভম্ব হয়ে গেল তার কাণ্ড দেখে। রাগে দুঃখে মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করল। তীক্ষ্ণ চোখে তাকিয়ে এগিয়ে এসে দাঁত কিরমির করে বলল, এটা কি হলো? ওয়ালেট হাতে নিয়ে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন। হৈমি, আমার ওয়ালেট কোথায়? আপনি এত খারাপ কেন? ভ্রুকুচকে দৃঢ় পায়ে দরজার দিকে এগিয়ে গেল রুদ্র। অল্প আওয়াজ তুলে দরজা লক করে পুনরায় ফিরে তাকালো হৈমির দিকে। হৈমির ইচ্ছে করল রুদ্রর পেছনে বাঁধা ছোট্ট ঝুঁটিটা মুঠো ধরে আস্ত রুদ্রর শরীরটাকে একটা আছাড় দিতে, কিন্তু সেই ইচ্ছেটা ইহজন্মে পূরণ হবার নয়। ফলে ব্যর্থ শ্বাস ফেলল। রুদ্র ধীর পায়ে তার দিকে এগিয়ে এসে রাশভারী স্বরে জিজ্ঞেস করল, মানুষ কিভাবে ষাঁড়ের মতো চেঁচায়? স্পিক আউট। শেষ শব্দ দুটো ধমকে বলল। ফলশ্রুতিতে কেঁপে উঠল হৈমি। কাঁপা গলায় বলল, অকারণে আমাকে চেঁচিয়ে ডেকেছেন, তাই রাগ করে বলেছি। কি ইনোসেন্ট উত্তর! এর পরও কি রেগে থাকা যায়? যায় না। তাই রুদ্র আর রাগ করল না। সে অকারণে ডাকটাকে কারণে পরিণত করার জন্য বেশ আয়েশ করে বিছানায় এলিয়ে শুয়ে পড়েছে। হৈমির দিকে গম্ভীর দৃষ্টি নিক্ষেপ করে হাত উঁচিয়ে কাছে ডাকল। বলল, কাছে এসে মাথা টিপে দাও, ঘুমাবো কিছুক্ষণ। অবাধ্যতা করতে পারল না হৈমি। কেমন শান্ত হয়ে চলে এলো রুদ্র শিয়রে। ছোট ছোট নরম তুলতুলে হাত দিয়ে মাথা টিপে দিতে শুরু করল। আরামে চোখ বুজে এলো রুদ্রর। প্রশান্তির নিঃশ্বাস ছেড়ে বলল, পরীক্ষার সময় খুব কাছাকাছি। কক্সবাজার থেকে ঘুরে আসার পর আর সময় নষ্ট করা যাবে না। মনে থাকবে? অল্প আওয়াজে উত্তর দিল হৈমি, থাকবে। মৃদু হাসল রুদ্র। সহসা বলে উঠল,
শার্টের বোতাম খোলো। চমকে উঠল হৈমি। আমতা আমতা করে বলল, মানে? রুদ্র বলল, আরে বাবা, বাংলায় তো বললাম, শার্টের বোতাম খোলো। ঠোঁট উল্টে চোখ দুটো ছোট ছোট করে মেয়েটা তাকালো। রুদ্র সহসা চোখ মেলে কঠিন স্বরে আদেশ করল, শার্টের বোতাম খুলে দাও, কুইক। ছোট ছোট চোখে তাকিয়ে রুদ্রর বলিষ্ঠ হাত দুটোকে দেখে নিল হৈমি। মনে মনে বলল, নিজের এত বড় বড় হাত থাকতে আমার মাসুম হাতগুলোকে লোকটা শুধু শুধু পরিশ্রম করায়। ধীরে ধীরে সবগুলো বোতাম খোলার পর রুদ্রর শরীর থেকে অদ্ভুত এক ঘ্রাণ ভেসে এলো। আচমকায় নাক টেনে ঘ্রাণটুকু গাঢ়ভাবে শুষে নিল হৈমি। রুদ্র সেদিকে তাকিয়ে বাঁকা হেসে স্যান্ডো গেঞ্জি নিজেই খুলে উল্টো হয়ে শুয়ে পড়ল। হৈমি বিস্মিত হয়ে কিঞ্চিত সরে বসল। লজ্জায় গাল দুটো লাল লাল হতে লাগল তার। নিঃশ্বাস হয়ে উঠল ভারী। শুকনো গলায় ঢোক গিলতে লাগল ক্ষণে ক্ষণে। প্রচণ্ড আড়ষ্ঠতায় ভুগতে লাগল আকস্মাৎ। অকপটে রুদ্র বলল, শরীর টিপে দাও। আবারও চমকালো হৈমি। চিন্তান্বিত দৃষ্টিতে কয়েক পল তাকিয়ে রইল পেশিবহুল দেহটার দিকে। বুকের ভেতর কেমন কেমন অনুভূতি হচ্ছে তার। ধকধক করে শব্দ করে মাতোয়ারা হয়ে উঠছে। পুরো শরীরটা অসুস্থ অসুস্থ লাগছে। চোখ দুটোতে ভর করছে রাজ্যের ঘুম। এমন ঠেকছে কেন তার? রুদ্রর পেশিবহুল উন্মুক্ত পিঠটা দেখে তার এমন ঘুম ঘুম পাচ্ছে কেন? হায় তুলতে তুলতে কাঁধে আলতো করে হাত রাখল সে। মৃদুভাবে কাঁধ টিপতে শুরু করল। রুদ্র বলল, শরীরে কি জোর নেই? জোরানো হাতে। শরীর ব্যথা করছে, ব্যথা কমিয়ে দাও। বউ যখন হয়েছ, বরের শরীরের সব অসুখ সারাতে হবে তোমায়। হৃদয়ে তার টনটন করে উঠল হৈমির। হাতে জোর বাড়াতে গিয়েও সহসা হাত অবশ হয়ে এলো। এতক্ষণের মুখে ছড়ানো লজ্জাটুকু সারা অঙ্গে মেখে একাকার হয়ে গেল। না পেরে উঠে যেতে উদ্যত হল সে। টের পেয়ে সহসা হ্যাঁচকা টান দিয়ে হৈমিকে বিছানায় শুয়ে ফেলল। তড়িৎ গতিতে উপর দিয়ে কম্বল টেনে নিজেদের ঢেকে ফেলল। হৈমি ছটফট করার চেষ্টা করতেই রুদ্র ওর ঠোঁটজোড়া আঙুলের সাহায্যে চেপে ধরে ভরাট কণ্ঠে বলল, কাজ দিয়েছি, পারোনি, তাই অকাজ করার সাহসও দেখাবে না। চুপচাপ 1 ঘন্টা ঘুমাবে আমার সঙ্গে। নিমেষেই শান্ত হল হৈমি। রুদ্র ঠোঁটে চেপে রাখা আঙ্গুল সরাতে সে বলল, আমি ঘুমাবো না। রুদ্র বলল, তাহলে আমাকে ঘুমাতে সাহায্য করো। বলতেই পুরো হৈমিকে নিজের দ্বারা আবদ্ধ করে নিল। ছোট্ট দেহটার থরথর কম্পন অনুভব করল নিগুড়ভাবে। হৃদয় জুড়ে ছুঁয়ে গেল সুখের এক উষ্ণ হাওয়া। আবেশের চোখ বুজে হৈমির ছোট্ট বুকে মাথা রাখল সে। ঠোঁট নাড়িয়ে উচ্চারণ করল, যতক্ষণ ঘুমাবো ততক্ষণ নড়াচড়া করবে না। রুদ্রর মুখে উফ নিঃশ্বাস বক্ষ বিভাজনে পড়তেই নড়ে চড়ে উঠল হৈমি। রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে বলল, আমার সুরসুরি লাগছে, এভাবে থাকতে পারছি না, দমও আটকে আসছে। বিরক্তি প্রকাশ করে রুদ্র বলল, যা ইচ্ছে লাগুক, যা ইচ্ছে আটকাক, আমি ছাড়ছি না, এভাবে থাকার অভ্যাস করো। রুদ্রর মুখে এমন আদরের কথা শুনে শরীরের সঙ্গে শরীর মাথাটাও এবার বনবন করে ঘুরতে লাগলো হৈমির। কি সাংঘাতিক কাণ্ড! সন্ধ্যার পর সূচনা মাহেরকে জানালো সে বাইরে যাবে। টুকটাক কেনাকাটা করে ফুচকা খেয়ে তবেই ফিরবে। মাহের মনে মনে চিন্তা করেছিল ব্যাগপত্র গোছাবো কখন। এরপর মন স্থির করে ফেলল সূচনা ঘুমানোর পরপরই সব গোছাবো। আপাতত রুদ্রের সঙ্গে টুকটাক জরুরি কথা বলতে হবে। এরই মধ্যে সূচনার আবদার এসে পড়ল। সে তার কথা জানিয়ে তৈরি হতে শুরু করেছে। মাহের দ্বিধান্বিত কণ্ঠে বলল, সূচনা, আমরা কাল বাইরে যাই। আয়না থেকে দৃষ্টি ফিরিয়ে মাহেরের দিকে তাকালো সূচনা। কিছু জিজ্ঞেস করার পূর্বেই মাহের বলল, শরীরটা ভালো লাগছে না আজ। আটকে উঠে এগিয়ে এলো সে। ব্যস্ত গলায় বলল, ভালো লাগছে না মানে কি হয়েছে আপনার? কথাটা বলতে বলতেই চট করে মাহেরের কপাল হাত রাখল সূচনা। দেখল তাপমাত্রা তো ঠিকই আছে। কেমন লাগছে বলুন তো প্লিজ। মাহের বলল, আপনি অস্থির হচ্ছেন কেন? তেমন কিছু নয়, প্লিজ শান্ত হন। সূচনার মুখ জুড়ে মেঘের ঘনঘটা। মাহেরের কিঞ্চিত খারাপ লাগল, কিন্তু এই খারাপ লাগা, এই মেঘ যখন কেটে যাবে তখন তাদের থেকে সুখী বোধ হয় পৃথিবীতে আর কেউ হবে না। এটা ভেবেই প্রলম্বিত নিঃশ্বাসও ছাড়ল। ধীরে সুস্থে সূচনাকে
নিজের পাশে বসিয়ে ওর চিবুকে আলতো করে ছুঁয়ে বলল, আজ রাতে বাসাতেই আপনার হাতে বানানো কিছু খাই। সূচনা বলল, কি খাবেন বলুন, আমি করে নিয়ে আনছি। মাহের বলল, আপনার যা খুশি একটা করুন, হৈমিকে বলুন সাহায্য করতে। মাথা নাড়িয়ে সম্মতি দিল সূচনা। আপনি আরাম করুন, আমি যাচ্ছি, কিছু তৈরি করে নিয়ে আসছি। সূচনা রান্নাঘরে যাওয়ার পূর্বেই হৈমিকে দুবার ডাকল। রুদ্রর ঘুমটা তখন ছেড়ে যায়। দেখতে পায় হৈমি তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তা দেখে ওকে ছেড়ে পাশের বালিশে মাথা রেখে বলে, সূচনা ডাকছে, চোখ মুখে পানি ছিটিয়ে ওর কাছে যাও। ড্রয়িং রুমে বসে রুদ্রর সঙ্গে কথা বলছিল মাহের। আগামীকালের আলোচনা শেষ করে হঠাৎই মাহের বলল, হৈমির পরীক্ষা তো অতি নিকটে। মা বলছিল পরীক্ষাটা আমাদের বাড়ি থেকে দিক, এরপর ছোটখাটো আয়োজন করেই না হয় ওকে আপনাদের বাড়িতে পাঠানো হবে। শুনেছি আপনার দাদিরও তাই ইচ্ছা। বাবার সঙ্গেও গতকাল কথা হয়েছে, উনি আপনাকেও নিশ্চয়ই বলেছেন। মাহেরের কথায় রুদ্র গম্ভীর হয়ে গেল। বলল, আমি বাবাকে না বলে দিয়েছি। মাহের জানত বিষয়টা, কারণ শ্বশুরের সঙ্গে গতরাত এ বিষয়ে অনেকক্ষণ কথা হয়েছে তার। সে যে এই বিষয়টা অবগত তা রুদ্রকে বুঝতে না দিয়ে বলল, দেখুন, প্রতিটা সন্তান নিয়ে বাবা মার স্বপ্ন থাকে। হৈমিকে নিয়েও আমাদের অনেক স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পুরোপুরি দুঃস্বপ্ন হোক আমি তা চাই না। আপনারও বোন আছে, আশা করি আপনি আমার জায়গাটা বুঝবেন। সূচনাকে ইঙ্গিত করতেই রুদ্রর জেদ ভেঙে গুড়িয়ে গেল। দ্বিধান্বিত হয়ে বসে রইল সে। টের পেয়ে মাহের সম্পূর্ণ আস্থার সঙ্গে বলল, আমরা সবাই এখন একটা সম্পর্ক মেনে নিয়েছি। বিয়ের পর এতগুলো দিন একসাথে রয়েছেন আপনারা, তাই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে আমরা বাধ্য। শুধু পরিবারের দিক থেকে তাকিয়ে হৈমের দিকে তাকিয়ে হলেও রাজি হয়ে যান। আমি এবং সূচনা দুজনেই চাই হৈমি আমাদের সঙ্গে ফিরে যাক। পরীক্ষা শেষে দুপরিবার সন্তুষ্টি নিয়ে নতুন জীবন শুরু করুক। মাহেরকে সরাসরি আর না করতে পারল না রুদ্র, শুধু বলল, আমার সিদ্ধান্ত পরে জানাব। মাহের বলল, আশা করি হ্যাবোধক সিদ্ধান্ত হবে। সাত সকালে হঠাৎ রুদ্র সিদ্ধান্ত নিল সে কক্সবাজার যাবে না। সে যাবে না মানে হৈমিও যেতে পারবে না। এ ব্যাপারে মাহের প্রথমে বিচলিত হলেও রুদ্রর সঙ্গে একান্তে কথা বলার পর শান্ত হল। রুদ্রর সিদ্ধান্তে সন্তুষ্ট হল সে। পূর্ণ বিশ্বাস রেখে বোনকে বোঝানোর দায়িত্ব রুদ্রর উপরই ছেড়ে দিল। দুপুর পরে সূচনাকে নিয়ে বেরিয়ে গেল। সূচনা যতবার জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ, মাহের ততবারই উত্তর দিল, কোনো প্রশ্ন নয়, 2 ঘন্টার জন্য কোনো প্রশ্ন করবেন না। 2 ঘন্টা পর যত খুশি প্রশ্ন করবেন। এই 2 ঘন্টা চুপচাপ আমাকে অনুসরণ করুন, আমি যা বলি তাই শুনুন। ওরা বেরিয়ে যাওয়ার পরপরই হৈমি রুমের দরজা আটকে হাউমাউ করে কাঁদতে শুরু করল। আজ রুদ্রর উপর ক্ষোভটা তার আকাশ ছুঁয়েছে। দরজার বাইরে থেকে অনেক ডাকাডাকি করেও হৈমিকে দিয়ে দরজা খোলাতে পারল না। শেষে ডুপ্লিকেট চাবির সহায়তায় লক খুলে ভেতরে প্রবেশ করল। দেখতে পেল বিধ্বস্ত মুখে মেঝেতে বসে আছে হৈমি। অস্থির হয়ে সে এগিয়ে এলো। চট করে পাজাকোলা করে তুলে নিল ছোট্ট দেহটাকে। বলল, বাচ্চাদের মতো কাঁদছ কেন? আমার কথাটা শোনো, কান্না থামাও। আমি তোমাকে পুরো বিষয়টি বলছি, কেন হঠাৎ যাওয়া ক্যান্সেল করেছি সেটা শোনো। কক্সবাজার যাওয়ার ক্যান্সেল করলেও একদিনের ছুটি তো ক্যান্সেল করিনি। রুদ্র আর কোনো কথা বলার সুযোগ পেল না। তীব্র ক্রোধের বশীভূত হয়ে হিংস্র বাঘিনীর মতো তাকে আক্রমণ করে বসল হৈমি। দুহাতে অসংখ্য কিলঘুষি দিয়ে বুক পাটাতে চিৎকার করে কাঁদতে কাঁদতে গলা ভেঙে ফেলল। শেষ পর্যায়ে সামনের দুপাটি দাঁত দিয়ে সজোরে কামড় বসালো রুদ্রর বুকের বাঁ পাশে। ব্যথায় আকুলান হয়ে এই ছোট্ট শরীরটা বিছানায় ছুঁড়ে ফেলতে বাধ্য হল রুদ্র। তড়িৎ গতিতে শার্টটি খুলে বিস্মিত হল সে। গলগলিয়ে রক্ত ঝরছে বুক থেকে। উফ, কি যন্ত্রণা! বিস্মিত হয়ে তাকালো হৈমির ক্রোধান্বিত মুখের দিকে। দাঁতে দাঁত চেপে বলল, আমার সঙ্গে ফাইট করবে? খুব ইচ্ছে আমার সঙ্গে ফাইট করার। ওকে ফাইন, প্রস্তুত হও। বুকে হাত চেপে চিকিৎসা বাক্স নিয়ে রুম ত্যাগ করল রুদ্র। মানাতে চেয়েছিল হৈমিকে, কিন্তু সুযোগ দিল না হৈমি নিজেই। তাই বাধ্য হয়ে সমঝোতা না করে দাম্পত্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি একান্তই নিয়ে ফেলল।
এয়ারপোর্ট থেকে কক্সবাজারের কলাতলি পয়েন্টে একটি 5 তারকা রিসোর্টে এসে থামল মাহের এবং সূচনা। রিসোর্টটির নাম সাইমন বিচ রিসোর্ট। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের রিসোর্টগুলোর মধ্যে অন্যতম হল এই সাইমন বিচ। রিসোর্টের সম্মুখে এসে দাঁড়ালো তারা। সূচনা আচমকাই শক্ত করে মাহেরকে একটি হাত চেপে ধরল। ক্ষণিকের জন্য চমকালো মাহের। অবাক চোখে তাকালো সূচনা। রুদ্রশ্বাস বেরিয়ে এলো তার। সেই যে এয়ারপোর্টে সূচনাকে জানিয়েছিল, সূচনা আমরা দুদিনের জন্য কক্সবাজার যাচ্ছি, বিয়ের পর আপনাকে নিয়ে তেমন কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম ঢাকা যখন এসেছি আপনার ইচ্ছেটা একটু পূরণ করে আসি। তাই ফুরফুরা মেজাজে দুজনে বাড়ি ফিরব। কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিল সূচনা। চোখের পলক ফেলছিল মিনিট দুয়েক পরপর। মাহের পুনরায় যখন বলেছিল, আপনি খুশি হননি? রুদ্রর কাছে শুনেছি আপনার অনেক দিনের শখ ছিল কক্সবাজার বেড়াতে যাওয়ার। সব ব্যবস্থা রুদ্রই করেছে। আমি নিষেধ করেছিলাম, তাও শোনেনি। বলেছে আমার তরফ থেকে আপনাকে আর যাই দেই এই জিনিসটা সে দিতে চায়, কারণ সে আপনার বহুদিনের জমিয়ে রাখা অভিমান ভাঙাতে চায়। মাহেরের মুখে কথাগুলো শুনে নিরুত্তর হয়েছিল সূচনা। দু চোখ চিকচিক করছিল ঠিকই, তবু বুক ভরে শান্তির নিঃশ্বাস ছেড়েছিল। মনে মনে ভাইকে কৃতজ্ঞতা জানিয়েছিল খুব। একদিন পরে তার জন্মদিন। জন্মদিনের উপহারটা দারুণ লেগেছে তার। মাহের এখন পর্যন্ত বলেনি এটা তার বার্থডে গিফট, তবুও বুদ্ধিমতী সে বুঝে নিয়েছে। মাহেরও বুঝি তাকে কোনো অসাধারণ উপহার দিয়ে চমকে দেবে এবার। এমন অহরহ উত্তেজনাময় ভাবনা ভাবতে ভাবতে একটা শব্দ বিনিময় করেনি সে। মাহের ভীষণ চিন্তায় ভরে গিয়েছিল। সূচনা কোনো কিছুতে অসন্তুষ্ট হয়নি তো? তার সে চিন্তা দূর হয়ে গেল এভাবে শক্ত করে হাতটা ধরাতে। এরপর শান্তি মিলল সূচনার বলা বাক্যটিতে। সে অবিশ্বাস্য সুরে তাকে শুধালো, আমি তো বিশ্বাসই করতে পারছি না মাহের, আপনার সঙ্গে আমার এখানে এভাবে আসা হবে। আমি কি স্বপ্নে দেখছি? একটু চিমটি কাটুন তো আমায়। মাহেরের হাত নাড়িয়ে কথাগুলো বলল সে। মাহের মুচকি হেসে চিমটি না কেটে তাকে জড়িয়ে ধরল শক্ত করে। কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলল, এটা স্বপ্ন নয়, সত্যি। বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন। পুরো শরীর জুড়ে শীতল হাওয়ার দোল খেল সূচনার। কনকনে শীতের মাঝেও কক্সবাজার সমুদ্র সৈকতের শীতল হাওয়া এসে ছুঁয়ে দিল ওদের। সূচনা লজ্জায় মুখ দিয়ে উষ্ণ ধোঁয়া ছাড়তে ছাড়তে নুয়ে পড়া কণ্ঠে বলল, ওরা দেখছে মাহের, প্লিজ ছেড়ে দিন। ওরা সাইমন রিসোর্টের প্রবেশদ্বারে এরিয়াতে দাঁড়ানো। সূচনার কথাটি শুনে সহসা মাহের তাকে ছেড়ে দিয়েছে। ডান দিকে বাম দিকে সামনে পেছনে তাকিয়ে মাত্র 3 জন লোক দেখতে পেল। এদের রয়েছে 2 জন কাপল আর একজন সিঙ্গেল ম্যান। তারা ওদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কাপলদের মধ্যে থেকে ছেলেটা উদ্দেশ্য করে বলল, আমরা নবদম্পতি, আপনারা? মাহের সৌজন্যপূর্ণ হেসে জবাব দিল, আমরাও। সূচনা লজ্জায় গাল দুটো লাল করে নতমুখে দাঁড়িয়ে। মাহেরও কিঞ্চিত লজ্জার অথরে হাসি ছাড়ল। মাথা চুলকে এক হাত লাগেজের ওপর হাত। সূচনার নরম হাতটা চেপে ধরে এগিয়ে গেল ভিতরের দিকে। সূচনার মস্তিষ্ক জুড়ে আন্দোলন হতে লাগলো মাহেরের বলা একটি বাক্য, বিয়ের পর এটা আমাদের প্রথম হানিমুন। হানিমুন শব্দটা হৃদয়ে যেন ধড়াক করে উঠল। তাকে নিয়ে মাহেরের পরিকল্পনা এতদূর এগিয়ে গেল, অথচ সে জানতেও পারল না। কোনোভাবে তার মনে চলা অনুভূতি টের পেয়ে গেছে নাকি? যেই ভবিষ্যৎ চিন্তা শাশুড়ি মা তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন, তাকে টের পেয়ে গেছে মাহের। টের পাক, সে তো এটাই চাইছে, শুধু মুখ ফুটে বলতে পারছে না। এবার সত্যি সত্যি তার সংসারটা হোক, তার আর মাহেরের সম্পর্কটা পূর্ণতা পাক। ভালোবাসা ছোঁয়া পড়ুক তাদের দাম্পত্য জীবনে, যেই ভালোবাসা সুখের হাতছানি দিক। তাদের পূর্ণ মিলন ঘটুক, তার কোল আলো করে আসুক ফুটফুটে একটি শিশু, যে তাকে মা বলে ডাকবে, মাহেরকে বাবা বলে ডাকবে। কিন্তু তার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন, সেটাও পূরণ হোক। এতকাল শুনে আসা প্রবাদটা এবার নিজের জীবন দিয়ে উপলব্ধি করতে চায় সে। যে নারী রাঁধতে জানে, সে নারীর চুলো বাঁধতে জানে। নারীরা অনেক বেশি শক্তিশালী, ক্ষমতাবান। নারীর তুলনা নারী নিজেই। নিজের তুলনা নিজেই হয়ে দেখাবে সূচনা। সন্ধ্যার পর রুমে ফিরল রুদ্র। হৈমিকে দেখল বেঘরে ঘুমাতে। মাথাটা বেশ ঠান্ডা এখন, তাই ঠান্ডা মাথায় একটা নিখুঁত পরিকল্পনা করেছে সে। সেই পরিকল্পনা অনুযায়ী
হৈমিকে ডেকে তুলল। ঘুমের ঘোরে উঠে বসল হৈমি। ঢুলুনি খেতে লাগল অবিরত। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল। সাইড টেবিল থেকে জগের পানি গ্লাস ভরল। এরপর তা হৈমির সামনে ধরে শান্ত গলায় আদেশ করল, পানিটা খাও। হৈমি হাই তুলতে তুলতে রুদ্রের দিকে অদ্ভুত করে তাকাল। অস্পষ্ট স্বরে বলল, দরদ দেখাচ্ছেন? আমার কারো দরদের প্রয়োজন নেই। অস্ফুটে হলেও রুদ্র কথাটা বুঝতে পারল। দাঁতে দাঁত চেপে কঠিন করে কয়েক পাল তাকিয়ে রইল হৈমি। হৈমি বিড়বিড় করে আরও কিছু বলছিল। রুদ্র সেদিকে কান দিল না। সহসা বাম হাত দিয়ে হৈমির ঘাটটা চেপে ধরল। ডান হাতে গ্লাসটা মুখের কাছে চেপে ধরে দৃঢ়স্বরে বলল, পানিটা খাও, ভালো লাগবে। রুদ্রর সঙ্গে সংসার মানেই পরতে পরতে বিপদ। এই দুঃখ বুকে চেপে পানিটা সম্পূর্ণ শেষ করল হৈমি। রুদ্র থেকে মুক্তিও মিলল। তার বীর বাহাদুর সাহেব এবার আরও একটি আদেশ ছুড়ে দিল, জলদি খাবার গরম করো, আজ তাড়াতাড়ি খাবো আমরা। খাবার গরম করে রুদ্রকে ডাকতে এলো হৈমি। বলল, খাবার হয়েছে, খেতে মন চাইলে চলে আসতে পারেন। রুদ্র ভ্রু বাঁকিয়ে তাকিয়ে দেখল হৈমি যেই স্পিডে এসেছিল সেই স্পিডেই চলে গেছে। বাঁকা হেসে সেও ডাইনিং রুমে চলে গেল। হৈমি খাবার বেড়ে বসে আছে। রুদ্র চেয়ার টেনে বসতে বসতে বলল, এপাশে এসে বসো। ভ্রু কুচকে হৈমি জবাব করল, আমি কারো পাশে বসতে আগ্রহী নই। রুদ্র বলল, আগ্রহ করে নাও, একটু পরে আমার বুকের নিচে শুতেও হবে। আকস্মাৎ চোখ দুটো বড় বড় করে হৈমি দাঁড়িয়ে পড়ল। কি সাংঘাতিক কথাবার্তা! মুহূর্তেই আবার দমে গেল। বুকের নিচে শোয়া মানে অশালীন কিছু হয়তো বোঝায়নি, বুকে নিয়ে ঘুমানোর কথাও বোঝাতে পারে। সে শুধু শুধু হাইপার হয়ে গেছে, এটা ভেবেই পুনরায় বসল। রুদ্র একধেনে তাকিয়ে তার কাণ্ড দেখছিল। সেভাবে ভ্রু নাড়িয়ে বলল, কি হলো? পাশে এসে খাইয়ে দাও, হাত দিয়ে খেতে ইন্টারেস্ট পাচ্ছি না। ঠোঁট উল্টে বিচলিত ভঙ্গিকে তাকিয়ে রইল হৈমি। মনের কোণে কক্সবাজার যেতে না পারার কষ্টটা কাঁটা দিয়ে উঠল। মেজাজে দেখিয়ে বলল, পারব না, আপনি আমার প্ল্যানকে গলা টিপে হত্যা করেছেন। আপনাকে আমি আর আদর করব না, ভালোবাসব না। বাঁকা হেসে রুদ্র শুধালো, এমন করে বলছো যেন আদর করে ভালোবেসে আমাকে ভাসিয়ে ফেলেছ। তার মানে আমি আপনাকে আদর করিনি, ভালোবাসিনি? আপনি একটা মির্জাফর। না না, আপনি একটা বেঈমান। কলিজা টুকরো করে ভুনা করে খাওয়ালেও আপনি কৃতজ্ঞতা স্বীকার করবেন না, বলবেন লবণ কম পড়েছে। রুদ্র বলল, লবণ কম দিল তো বলবই। রাগে ফুঁসতে শুরু করল হৈমি। রুদ্র শীতল দৃষ্টিতে চেয়ে বলল, আর মাত্র 3 দিন আছে। এই 3 দিন প্রত্যেক বেলা আমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, যতটা আদর করে দিতে পারো দেবে, যতটা ভালোবাসতে পারো বাসবে। সহসা হৈমির জীবনের সমস্ত বাতি যেন এক দমকা হওয়ার তোড়ে নিভে গেল। সে আটকানো কণ্ঠে বলল, মানে? তার এই কণ্ঠস্বর, ভীত চোখচোরা, এসব দেখে অনেকটাই অবাক হল রুদ্র। হৈমি কি তাকে হারানোর ভয় পেল, বা তাকে ছেড়ে যেতে নারাজ বলে এমন রিয়াকশন দিল? মস্তিষ্কে বিচরণ করা প্রশ্নগুলোর উত্তর মেলাতেই মুহূর্তে একটি কৌশল অবলম্বন করল সে। বলল, তুমি মাহের আর সূচনার সঙ্গে বাড়ি ফিরে যাবে, এটাই মানে। কেন? সহসা কেন শব্দটির উচ্চারণ করল হৈমি। মুখটা তার থমথমে। রুদ্র মনে মনে ব্যাপক হাসি হাসল। বলল, আসলে হয়েছে কি, আমাদের এভাবে বিয়েটা দুবারের কেউই মেনে নিতে পারেনি, বিশেষ করে দাদি আর তোমার মা। তোমার মা আমার প্রতি এতটাই অসন্তুষ্ট যে বোনের সঙ্গে তার সম্পর্ক দিন দিন অবনতি ঘটছে। ভাই হয়ে বোনের এত বড় সর্বনাশ তো আমি হতে দিতে পারি না, তাই না? হৈমি প্রায় কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, আমার আম্মু এমন নয়। রুদ্র বলল, নিজের মাকে নিয়ে নেগেটিভ কিছু তোমার চোখে পড়বে না হৈমি, কিন্তু সূচনার চোখে পড়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে ফেরত পাঠিয়ে দেব। হৈমি বলল, ভীতস্বরে হৈমি বলল, একেবারে? রুদ্র ভীষণ সিরিয়াস হয়ে বলল, হ্যাঁ। হৈমি বলল, আমি যাব না, আমি আপনার বউ, আমি একটুও যাব না। রুদ্র বলল, তোমাকে পুরোটাই যেতে হবে। সূচনার সুখের জন্য
আমি সব করতে পারি, তোমাকে ছেড়ে দিতেও কষ্ট হবে না আমার। সহসা কেঁদে ফেলল হৈমি। বলল, আমাদের যে বিয়ে হলো তার কি হবে? আমরা কি আর সংসার করব না? রুদ্র বলল, না। হৈমি বলল, আপনি তো আমাকে জোর করে সব করলেন, তাহলে এখন এমন করছেন কেন? রুদ্র ভীষণ বিরক্ত কণ্ঠে বলল, কারণটা বললাম তো। হৈমি বলল, আমি আম্মুকে বলবো, ভাবিকে যেন বেশি বেশি ভালোবাসে। সহসা রুদ্র ধমকে উঠল, বলল, আহ, অত কথা বলো কেন? আমার জন্য তোমার জীবনটা তো অতিষ্ঠ, ফিরে যাচ্ছ এতেই খুশি হবার কথা। মুখটা শুকিয়ে গেল কেন? চোখেই বা পানি এলো কেন? করুণ মুখে তাকিয়ে রইল হৈমি। রুদ্র বলল, চলেই তো যাবে, শেষ কটা দিন আমার মনের মতো চললে ভালো লাগতো। হৈমির বুকটা ফেটে চৌচির হয়ে গেল, দু চোখ গলে বেরিয়ে এলো অজস্র অশ্রুকণা। রুদ্র নিমিষে তাকিয়ে দেখল প্রতিটা জলকণা। থমকানো সুরে বলল, পাশে এসে বসো, খিদে পেয়েছে, নিজ হাতে খাইয়ে দাও। এটাকে না হয় তোমার আদর ধরে নেব। বুকের ভিতর ঝড় উঠল হৈমির। সমস্ত দৃষ্টিবুদ্ধি এক নিমেষে উধাও হয়ে গেল তার। চোখ মুখ ভার করল রাজ্যের বিষণ্ণতা। বুকের ভেতর কষ্টগুলো তীব্র হতে লাগল। মনে মনে বলল, আমি তো আপনাকে ভালোবেসে ফেলেছি, আমি তো আপনার বউ, তাহলে কেন আমাকে ফিরিয়ে দেবেন? আমার সাথে কেন সংসার করবেন না? আমি বোকা বলে, বেশি বকবক করি বলে? আমি আর বকবক করব না, আমি চালাক হতে চেষ্টা করব। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, আপনাকে বড় বেশি ভালোবাসি। দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো সে। রুদ্রের পাশে গিয়ে বসে ভাত মেখে রুদ্রর মুখে ধরতেই চোখ গলে পড়তে লাগলো নোনা পানির ধারা। সেদিকে তাকিয়ে মুখে খাবার নিল রুদ্র। আয়েশ করে খাচ্ছে সে, আর হৈমি একধারে কাঁদছে, আর তাকে খাইয়ে দিচ্ছে। এ এক বিস্ময়কর দৃশ্য। মেয়েটা সত্যি বোকা, সত্যি বাচ্চা। আজও পৃথিবীতে এমন বৈশিষ্ট্যের কিছু মেয়ে আছে যাদেরকে হঠাৎ কেউ যদি মজা করে বলে, আজকে তোমাকে দেখতে বৃষ্টি লাগছে, তাহলে সে কথা ধরে মেয়েগুলো মন খারাপ করে। বারবার আয়নার দিকে তাকিয়ে ঠিক কতখানি বিশ্রী লাগছে সেটা মাপে। এরা এতটাই সহজ সরল হৃদয়ের হয় যে সাধারণ বিষয়গুলো সবসময় অসাধারণভাবে বিচার করে, কষ্ট পায়, চিন্তা করে। ঠিক যেমন রুদ্র মজার ছলে কথাগুলো খুব সিরিয়াসভাবে নিল হৈমি। মনে মনে আকাশ মাটি কাঁপানো দুঃখ পেতে শুরু করল। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয়ে দু চোখে নামল ঝর্ণাধারা। এ ধরনের মেয়ে মানুষরা প্রচণ্ড ভালোবাসতে পারে। ব্যক্তিগত মানুষটাকে ভালোবাসে মন প্রাণ উজাড় করে। এদের কাছে থাকে ভালোবাসা নামক জাদুর মেশিন। মন ভালো করা জাদুর মেশিন, মন খারাপ করা জাদুর মেশিনও থাকে, তবে সেই মেশিন শুধু নিজেদের বেলায় প্রয়োগ করে, অন্যদের নয়। সর্বোপরি মানুষ নামক পাথরকে হৃদয়ের প্রেমে ফুল ফোটানোর ঐশ্বরিক ক্ষমতার মেশিনও থাকে। রুদ্রকে খাইয়ে হৈমি না খেয়েই উঠে যাচ্ছিল। তৎক্ষণাৎ ওর হাত টেনে ধরে রুদ্র, বলে, আমার সামনে বসে প্রতিটি পদ দিয়ে সুন্দর করে ভাত খাও। আমি চাচ্ছি এই 3 দিন তোমার করা প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখতে, যাতে চলে যাওয়ার পর এগুলো স্মৃতিচারণ করতে পারি। থেমে যাওয়া কান্নাটা হুহু করে ফিরে এলো। রুদ্র বলল, আহ, চলেই তো যাবে, যাওয়ার আগে এভাবে কষ্ট দিচ্ছ কেন? এই পৃথিবীতে দুটো মেয়ের কান্না আমি সহ্য করতে পারি না, এক সূচনা, আরেক তুমি। অধর কামড়ে কান্না আটকল হৈমি। গলা দিয়ে খাবার নামতে চাইল না। জোরপূর্বক পানির সাহায্যে গিলে খেল। খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রুমে প্রবেশ করতেই সহসা রুদ্র একটি ব্যাগ হাতে ধরিয়ে দিল। বলল, তোমাকে শাড়িতে দেখতে মন চাচ্ছে। শাড়ি পরতে পারো না জানি, তবুও যেভাবে পারো পরে নাও। আর হ্যাঁ, ভিতরের পেপারগুলো ভালোভাবে দেখে নিও। কথাগুলো বলে রুম থেকে চলে যেতে উদ্যত হলো। আবার থেমে গিয়ে বেরোনোর পূর্বে বলে গেল, শাড়িটা পরে পেপারগুলো ধরবে, এর আগে নয়। কোনো রকম শাড়ি পরে হন্তদন্ত হয়ে পেপারগুলো দেখল। ভেবেছিল ডিভোর্স পেপার। মনে মনে ঠিক করেছিল ডিভোর্স পেপার হলে এগুলো পুড়িয়ে দেবে, কিন্তু না, ডিভোর্স পেপার নয়, ব্যাংকের কাগজপত্র। যতটুকু বুঝল, তার নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে, আর সেখানে বড় বেশ একটা অ্যামাউন্টের টাকাও আছে। মুহূর্তে আঁতকে উঠল সে। কিসের টাকা এগুলো?
মানুষের ডিভোর্স হলেও জামাই টাকা দিয়ে দেয় শুনেছে। তাহলে কি সেটাই? হৃদয়টা আবারও খানখান হয়ে গেল। রাগে দুঃখে ছুঁড়ে ফেলল পেপারগুলো। অমনি চোখ পড়ল আরও একটি পেপারে, যেখানে গোটা গোটা অক্ষরে কিছু একটা লেখা ছিল। সে ধাতুপাতু করে পেপারটা হাতে নিল। লেখাগুলো পড়তে পড়তে তার শরীরটা আচমকা অসাড় অনুভব হলো। যেখানে লেখা ছিল, আপনার দেনমোহরের পুরো টাকাটাই পরিশোধ করা হয়েছে। এগুলো হয়তো আপনার মাথায় খুব একটা ঢুকবে না, প্রয়োজনও নেই, শুধু প্রস্তুত থাকুন। আর হ্যাঁ, সরিটারি আমার দ্বারা হবে না। আরও একটা হুঁশিয়ারি দিই, যা কিছু হবে সব স্বাভাবিক। আজ আপনি যে রুদ্রকে পেতে চলেছেন, সেই রুদ্রই আপনার জীবনে ধ্রুব সত্য হয়ে থাকবে। মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে হৈমীর। রুদ্র এসব কি লিখেছে, কেন লিখেছে, সেই হিসেব কষতে ব্যস্ত সে। এলোমেলোভাবে শাড়ি পরেছে। এক হাতে শাড়ির কুচির জড়সড় করে অন্য হাতে কাগজের লেখাগুলো বারবার করে পড়ছে। দেনমোহরের এতগুলো টাকা সে কি করবে, এই প্রশ্নটাও মাথায় কিলবিল করছে। এরপর 7 বার রুদ্রর লেখাগুলো পড়ার পর একটা জায়গায় গিয়ে আটকাল সে। যা কিছু হবে সব স্বাভাবিক। কোন হুঁশিয়ারি এটা? কি হবে? চিত্ত চঞ্চল হয়ে উঠল তার। পেপারগুলো গুছিয়ে নির্দিষ্ট জায়গাতে রাখল। এরপর রুম থেকে বেরিয়ে পড়ল রুদ্রকে খুঁজতে। কয়েকবার হোঁচট খেয়ে পৌঁছালো ড্রয়িং রুমে। সোফায় বেশ চিন্তিত ভঙ্গিকে বসে আছে রুদ্র। এত কি চিন্তা করছে সে? চিন্তান্বিত রুদ্রের পাশে গিয়ে আলগোছে বসল হৈমী। কয়েক পল নিশ্চুপ থেকে সহসা বলল, আমার দেনমোহর চাই না। চমকে তাকাল রুদ্র, যেন হুঁশে ফিরল সে। মাত্রই বন্ধু আবিরের সঙ্গে ফোনে কলে কথা বলার সমাপ্তি দিয়েছে। শেয়ার করেছে নিজের সিদ্ধান্তটির বিষয়ে। আবির তাকে সাপোর্ট করলেও সতর্কবাণী দিয়েছে, যেন হৈমীকে মানিয়ে নিয়ে সবটা হয়, নয়তো হিতে বিপরীত হতে পারে। 18 ঘরে পা দেয়নি হৈমী। মানসিকতাও বাচ্চাদের থেকে কোনো অংশে কম নয়। তাই হুটহাট করেই সব ধরনের কর্তৃত্ব ফলানোর উচিত নয়। অন্তত ফিজিক্যালি অ্যাটাচমেন্টের ক্ষেত্রে সমঝোতা অনিবার্য। সেই কথা স্মরণ করে চিন্তান্বিত দৃষ্টিতে তাকালো রুদ্র। হৈমীর থতমত খেল তার দৃষ্টি দেখে। শাড়ির আঁচল গুছিয়ে ভালোভাবে বসল সে। রুদ্র বলল, এটাই নিয়ম। হৈমী বলল, থাকুক নিয়ম। অতগুলো টাকা দিয়ে আমি কি করব? চাই না আমার টাকা, আমার কিচ্ছু লাগবে না। আমি শুধু আপনার বউ হয়ে থাকতে চাই। আমার বউ হয়ে থাকার যে অনেক শখ, সংসার করার অনেক স্বপ্ন। থাকো। থমকানোর সুর রুদ্রর। হৈমী কেঁদে ফেলবে এমন করে বলল, তাহলে পাঠিয়ে দিচ্ছেন কেন? রুদ্র বলল, একেবারে নয়, তোমার পরীক্ষা পর্যন্ত, ব্যাস। চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল হৈমীর। বলল, সত্যি? রুদ্র গম্ভীর স্বরে বলল, হুম। হঠাৎ তেলেবেগুনে জ্বলে উঠল হৈমী। ধপ করে দাঁড়িয়ে পড়ল সে। বলল, তাহলে এতক্ষণ কেন কাঁদালেন? আপনি খুব খারাপ, আমি একেবারেই চলে যাব। বলতে বলতে চলে যেতে উদ্যত হল সে। অমনি খপ করে হাতটা টেনে নিজের পাশে বসিয়ে দিল। বলল, এমন ছটফট না করে স্থির হয়ে কিছুক্ষণ বসো। ঠান্ডা সুরের ধমকানো একদম বুকে গিয়ে বিঁধল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকিয়ে রইল হৈমী। রুদ্র তাকাল। সুগভীর সে দৃষ্টিচোড়ায় অদ্ভুত এক অসহায়ত্ব ফুটে উঠেছে। কি বুঝল কে জানে। আকর্ষক প্রশ্ন করতে বসল, কি হয়েছে? আপনি কি কিছু নিয়ে ভয় পেয়েছেন? মুখটা শুকনো লাগছে কেন অমন? দ্বিধায় ভুগছিল রুদ্র। হৈমীর প্রশ্নটা কিছুটা স্বস্তি পেল। বলল, জীবনে প্রথমবার ভয় পাচ্ছি আমি। মুখ হাঁ করে হৈমী বলল, আপনি আবার ভয় পান? আমি তো বিশ্বাসই করতে পারছি না। কি একদিন আসলো আমার জামাইও ভয় পায়। রুদ্র বলল, শাট আপ। চমকালো হৈমী। বলল, নিজে ভয় পাচ্ছেন বলে আমাকেও ভয় দেখাচ্ছেন? আচ্ছা শুনুন, আপনি কেন ভয় পাচ্ছেন? কেউ কি আপনাকে ভয় দেখাচ্ছে? আমার আম্মু বা ভাইয়া? গম্ভীর মুখটা নিমেষেই হাস্যোজ্জ্বল হয়ে উঠল। হাফ নিঃশ্বাস ছেড়ে বলল, সত্যি, আমার কপালে জুটেছিল একটা। কপট রাগ দেখিয়ে হৈমী বলল, মনে হয় সেদে সেদে জুটে এসেছি। আপনি তো জুটিয়েছেন, তো এটা বলুন যে সত্যি জুটিয়েছিলাম একটা। হতভম্ব হয়ে গেল রুদ্র। চিবিয়ে চিবিয়ে বলল, তুমি কি একটু চুপ থাকবে? আমাকে কিছু বলতে দেবে?
নাকি থাপড়িয়ে কানের লতি লাল করব? কোনটা? আটকানো কণ্ঠে হৈমি বলল, বলুন, আমি শুনছি। হৈমির চুপ করার পর রুদ্র কয়েক পাল কি যেন ভাবল। এরপর পূর্ণ দৃষ্টিতে তাকালো হৈমির দিকে। আপাদমস্তক দেখে নিয়ে বলল, ভালো লাগছে শাড়িতে। খুশিতে হৈমির মুখটা গদগদ করতে লাগল। রুদ্র পুনরায় বলল, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার থেকে দূরে থাকবে। ওখানে যাওয়ার পর মন পরিবর্তন হয়ে যাবে, তাই তো? আজ আমাকে ফেলে যেতে চোখের জল ফেলছ, কাল নিশ্চয়ই ওখানে ফিরে ভুলে যাবে সব। তুমি খুব ইমমেচিওর, তোমার দ্বারা এটা অসম্ভব কিছুই নয়। কিন্তু মাথায় রেখো, আমার দ্বারা সব সম্ভব। আর আমি আমার বাবার মতোও নই। হৈমি কিছুটা রাগ হলো। এভাবে কেন বলছে রুদ্র? বিয়ের পর কি মানুষ বাপের বাড়ি যায় না? আর গেলেই কি মন পরিবর্তন হয়ে যায় নাকি? তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল সে চাহনিতে পাত্তা না দিয়ে রুদ্র বলল, আজ আমি তোমাকে পূর্ণ মর্যাদা দিয়ে গ্রহণ করতে চাই। আশা করি তুমিও গ্রহণ করবে। মৃত্যুর আগ পর্যন্ত নিজের মনে এক রুদ্রই থাকবে, এই প্রতিজ্ঞাও করতে হবে। ঠিক যখন প্রতিজ্ঞাটা ভেঙে যাবে, তখনই তোমাকে আমি প্রমাণ করে দিব আমি সত্যি আমার বাবার মতো নই। ঠান্ডা স্বরের হুমকিগুলো শুনে হৈমির গলা শুকিয়ে গেল। ঢোক গিলে বলল, ভুল করার আগেই ভুলের শাস্তি দেবেন বলছেন? রুদ্রর মনে হল সহসা হৈমি বুদ্ধিমতী হয়ে গেছে। বাঁকা হাসল সে, বলল, গুড, বুঝতে পেরেছ কি বুঝিয়েছি। ভুল করার আগে নয়, শাস্তি ভুল করার পরেই দেব। শুধু জানিয়ে রাখলাম এটা। হৈমির মুখটা চুপসে গেল, মাথা নিচু করে বসে রইল। রুদ্র কয়েক পাল নিশ্চুপ থাকল। চিন্তা করল, সে কি আরও অনেক বেশি রুড হয়ে বোঝাল? তাদের মধ্যে সমঝোতা হয়েছে তো? জিজ্ঞেস করল, আমি কি বলেছি বুঝেছ? হৈমি তাকিয়ে রইল তার দিকে, কোনো উত্তর দিল না। তাই সে বলল, মাহের যখন আমাকে জানালো তোমাকে নিয়ে যেতে চায়, আমি রাজি হইনি। পরবর্তীতে তোমার ভালোর কথা ভেবেই রাজি হয়েছি। তাই গুটি কয়েকটা দিন কক্সবাজারে না গিয়ে তোমার সঙ্গে একান্তে এখানেই কাটাতে চাই। দুজন একসঙ্গে বাঁচব, ঘুরোঘুরি করার সময় অনেক পাব, কিন্তু এই দুদিনের মতো গুরুত্বপূর্ণ সময় আর হয়তো পাব না। এই দুদিন এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরটা তুমি নিজেই পেয়ে যাবে। সূচনার মেজাজ বেশ ফুরফুরে। মাঝে সাঝে মুখ জড়ো করে লজ্জার আভাসও পাওয়া যাচ্ছে। তার সেই ফুরফুরে মেজাজ আর লাজুকতাকে আরও বেশি উপভোগ করতে চাইল মাহের। তাই ধবধবে আরামদায়ক বিছানা থেকে এক প্রকার টেনেই তুলল। গায়ের ওপর সাদা রঙের শীত নিবারণ গাত্রবরণ বিশেষ সরিয়ে বলল, পরে আরাম করবেন, আসুন, আমার সঙ্গে আসুন। সূচনা লজ্জায় আড়ষ্ট হয়ে নেমে দাঁড়াল। গায়ের ওপর উল চাদর জড়িয়ে মাহের সঙ্গে গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। ব্যালকনির কাচের দেয়াল ভেদ করে দৃষ্টিজোড়া চলে গেল সমুদ্রের পারে। কৃত্রিম আলোতে যতটুকু দেখল তাতেই মুগ্ধ হয়ে গেল সে। বিস্মিত হয়ে চোখ ফেরাল মাহেরের পানে। ঠোঁট কামড়ে হাসল মাহের। তারপর জিজ্ঞেস করল, আনন্দে ঘেরা চোখ দুটো ভীষণ সুন্দর আপনার। লজ্জায় মুখ ঘুরিয়ে নিল সে। সমুদ্রের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল। আনমনে জিজ্ঞেস করে ফেলল, কখন সকাল হবে? আলতো হাসল মাহের। ধীরে ধীরে সূচনার পিছনে গিয়ে দাঁড়াল। নিঃশব্দে জড়িয়ে ধরল স্ত্রীকে। চমকে গেল সূচনা। চোখ দুটো রুদ্ধ করে ঠোঁটচোরা চেপে ধরল সে। রাতের বেলা ঘরে বসে সমুদ্র দর্শন, পাশাপাশি প্রিয়জনের নরম আলিঙ্গন। বুকের ভেতরটা উথাল পাথাল করে দিল সূচনার। তৃপ্তি ভরে নিঃশ্বাস নিল। অস্ফুটে বলল, আমায় খুব ভালোবাসুন মাহের। আমি আপনার ভালোবাসার দহনে পুড়ে ছারখার হতে চাই। নিঃশব্দে হাসল মাহের। নিঃশব্দে সূচনার টপস ভেদ করে শীতল হাতজোড়া ছুঁয়ে দিল সূচনার উদরে। কম্পিত শরীরে আচমকা সরে গেল সূচনা। তীব্র লজ্জায় পালাই পালাই করে এক ছুটে বিছানায় গিয়ে শুয়ে পড়ল সে। মাথা চুলকে মৃদু হাসতে হাসতে পর্দাগুলো মেলে দিল। এরপর সূচনার কাছে এসে কানে কানে বলল, আমরা হানিমুনে এসেছি, লুকোচুরি খেলতে নয়। সহসা ঘুরে তাকিয়ে জড়িয়ে ধরল সূচনা। বলল, আজ আমরা গল্প করি, প্লিজ। নিরাশ চিত্তে মাহের বলল, সে তো সবসময় করি, আজও করব। আজকের রাতটা আমায় দিন, কালকের রাতটা আপনাকে দেব। ভ্রু উঁচু করে মাহের বলল, সিরিয়াসলি?
লজ্জায় মুখ লুকালো সূচনা। বলল, জানি না। এদিকে রাত 12টা ছুঁই ছুঁই। হৈমি বিছানায় চুপচাপ বসে, রুদ্র ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে আবিরের সঙ্গে। আজ বন্ধুদের সাথে একটু বেশি কথা বলেছে ভেবেই দীর্ঘশ্বাস ছাড়ল হৈমি। সে কত কষ্ট করে শাড়ি পরল, বিনিময়ে শুধু ভালো লাগছে, ব্যাস। আর কিছুই পেল না। কী সব পেঁচানো কথা বলল, মনে হলো অনেক কিছুই। সেসবের কিছুই তো ঘটল না। নিরাশ হয়ে ঘুমানোর প্রস্তুতি নিল সে। কিছু শাড়ি পরে ঘুমানো কঠিন। সিদ্ধান্ত নিল সালোয়ার কামিজ পরে ঘুমাবে। তাই ঝটফট কাবার খুলে সালোয়ার কামিজ বের করল। ফোনে কথা বলা শেষ করে রুদ্র রুমে ঢুকল। হৈমির মতিগতি বুঝতে পেরে বলল, এগুলো কি করবে? হৈমি বলল, ঘুম পাচ্ছে আমার। শাড়ি পরে কি ঘুমানো যায়? ভ্রু কুঁচকে ফেলল রুদ্র। চোয়াল শক্ত করে বলল, তুমি চেঞ্জ করবে না, রাখো এগুলো। হৈমি বলল, কি আশ্চর্য, 100 বার চেঞ্জ করব আমি। রুদ্রর মেজাজ খারাপ হতে নিয়েও হলো না। সে ঠান্ডা মাথায় হৈমির হাত থেকে কাপড় কেড়ে নিল। কাভার্ডে সেগুলো ঠিকভাবে রেখে আচমকা কোলে তুলে নিল মেয়েটিকে। বলল, তুমি বোকা নাকি বোকা হওয়ার ভান করো? এত করে বোঝাচ্ছি, কেন বুঝতে পারছো না? এবার কি সরাসরি খুলে বলতে হবে আজ আমাদের বাসর? শুনেছি হাজব্যান্ডরা ওয়াইফদের ইশারা করলেই তারা বুঝে যায়। তুমি মেয়ে ইতিহাস শুনেও বুঝো না। সহসা রুদ্রের এমন কথায় গা শিউরে উঠল হৈমির। লজ্জায় গায়ের গাল দুটো থমথমে। ফ্যাল করে তাকিয়ে থাকা চোখ দুটো নিমেষেই বন্ধ করে ফেলল। খামছে ধরল রুদ্রর বুকের কাছে টি শার্ট। মিনমিন সুরে বলল, আমি একটু একটু বুঝেছিলাম, কিন্তু। রুদ্রর কিন্তুর পরের অংশটুকু শুনতে নারাজ। হৈমিও উত্তেজনায় আর বলতে পারল না। তাই কেমন যেন লাগছে, মাথাটা ভনভন করছে। ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, মৃদু হাত পা কাঁপছে। রুদ্র হাফ নিঃশ্বাস ছাড়ল। ধীর পায়ে বিছানার কাছে এগুতে এগুতে বলল, ভয় পেলে? চট করে তাকালো হৈমি। রুদ্র তার চোখেতে তাকিয়ে সে মাথা নাড়িয়ে নাসূচক ঝোলাল। সত্যি সে ভয় পাচ্ছে না, শুধু লজ্জা পাচ্ছে। কেমন লজ্জা? লজ্জা পেতেও তো লজ্জা অনুভব করার মতো লজ্জা। রুদ্র বাঁকা হাসল, মৃদুস্বরে বলল, বাহ, খুব সাহসী। তাহলে আমি অযথাই ভয় পাচ্ছি, তাই না? হৈমি বলল, আপনি ভয় পাচ্ছেন কেন? প্রশ্ন শুনে থতমত খেল রুদ্র, কিন্তু বলল না কিছুই। নিঃশব্দে ওকে শুইয়ে দিল। এরপর ধীরে সুস্থে গিয়ে রুমের বাতি নিভিয়ে দিল। নিস্তব্ধ অন্ধকারে আচ্ছন্ন রুমটায় সাবধানতা অবলম্বন করে পৌঁছালো কাঙ্ক্ষিত মানুষটার কাছে। অনুভব করল মানুষটার শরীরের তীব্র কম্পন, যা তার পৌরষ হৃদয়ে উষ্ণ উন্মোদনার জন্ম দিল। নিস্তব্ধ ঘন অন্ধকারে আচ্ছন্ন রুমটা যেন গুমুট ধরে রইল কয়েক পাল। এরপরে হঠাৎ সেই গুমুট ভেঙে গেল। দোজোড়া মানবীয় উষ্ণ নিঃশ্বাসে মিলনক্রিয়ার ঝঙ্কার তুলল রুম জুড়ে। মিলনের শুরুতে যে সুখ, যে অনুভূতি লুটোপুটি খাচ্ছে হৈমি, সহসা সেই অনুভূতিতে যেন আধারে হাওয়া মিলিয়ে গেল। রুম জুড়ে দোল খেল হৈমির ক্রন্দনরত সুর। নখ দ্বারা একের পর এক আছড়াতে লাগল রুদ্রর পিঠ জুড়ে। এ প্রথমবার হৈমি দ্বারা শত আঘাত পেয়েও রাগ হল না তার, বরং তৃপ্তিতাই অনুভব করল। সেই সঙ্গে ছটফট করা হৈমিকে কৃতজ্ঞতা স্বরূপ মোহনীর স্বরে বলল, থ্যাংক ইউ সো মাচ।